এমন অপূর্ব গহনা আমি কখনো দেখিনি। নকশাদার সোনার হার, তাতে হিরে থেকে শুরু করে যত রকম মণিমুক্ত আছে সব বসানো। এটার আজকের দর কত হতে পারে তা আন্দাজ আছে আপনার? হ্যাঁ, তা 2-2.5 লাখ তো হবে নিশ্চয়ই। কি কি ব্যাপার ফেলুদা, কি হয়েছে বলো তো? জয়ন্তবাবু ফোন করেছিলেন এক্ষুনি। শকুন্তলা দেবীর কণ্ঠহার মিসিং। সর্বনাশ! ফিরে এলাম পরের পর্ব নিয়ে। আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই। আগের পর্বে দেখা যায় লখনৌতে পৌঁছেছে লালমোহন বাবু, তোপসে এবং ফেলুদা। সেখানে যেহেতু জয়ন্ত বিশ্বাসেরও বাড়ি, কাজেই তিনি বাড়িতে একটি পার্টির জন্য নিমন্ত্রণ করেছেন তাদের। তার সঙ্গে শকুন্তলা দেবীর কণ্ঠহারের দেখানোর কথাও সেই পত্রে লিখেছেন জয়ন্ত বিশ্বাস। চলুন তাহলে দেখা যাক যে আদৌ হারের দেখা পাওয়া যায় কিনা। তার আগে আমি সায়ন্তিকা, শুরু হচ্ছে শকুন্তলার কণ্ঠহার। শুক্রবারে একটা ট্যাক্সি নিয়ে আমরা 8:45 বেরিয়ে পড়লাম। প্ল্যান দেখে বাড়ি বার করতে কোনো অসুবিধা হলো না। একতলা ছড়ানো বাড়ি, সামনে বেশ বড় ফুল গাছের বাগান, তার মধ্যে দিয়ে নুড়ি ঢালা পথ চলে গেছে বাড়ির দরজা পর্যন্ত। আমরা দরজায় বেল টিপলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই একজন উর্দি পরা বেয়ারা এসে দরজা খুলে দিল। বেয়ারা ভিতরে গিয়ে বলতেই জয়ন্তবাবু চটপট বেরিয়ে এসে আমাদের দিকে এগিয়ে এলেন। তিনি বললেন, আরে আসুন আসুন মিস্টার মিত্তির, আই এম সো গ্র্যান্ড ইউ হ্যাভ কাম। আমরা 3 জন জয়ন্তবাবুর পিছন পিছন বৈঠকখানায় গিয়ে ঢুকলাম। দেখলাম 5-6 জনে বেশি সেখানে কোনো লোক নেই, হয়তো পরে আসতেও পারে। এরপর আলাপ পর্ব। প্রথমেই জয়ন্তবাবুর স্ত্রী, দেখে বুঝলাম মহিলা এককালে সুন্দরী ছিলেন। তারপর তার 2 ছেলে মেয়ে। মেয়েটির নাম মেরি শিলা, দেখতে সুন্দরী, চোখে মুখে বুদ্ধির ছাপ। ছেলেটি একেবারে পার্ক স্ট্রিট মার্ক চেহারা, দাড়ি গোফ, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, তাতে চিরুনি পড়েনি। এরই নাম ভিক্টর প্রসেনজিৎ। তারপর জয়ন্তবাবু বললেন, মিস্টার অ্যান্ড মিসেস সালডানহা, অর্থাৎ জয়ন্তবাবুর বড় শালী এবং তার স্বামী। ভদ্রমহিলা মোটা হয়ে গেছেন, ভদ্রলোক আবার তেমনই রোগা, দাড়ি গোফ কামানো, 60-এর কাছাকাছি বয়স। এই ভদ্রলোকটিরই বাজনার দোকান আছে। ইনি গোয়ার অধিবাসী। আপাতত এই কজনই রয়েছেন ঘরে। ঘরটা বেশ বড়, আর সবচেয়ে আশ্চর্য লাগলো সেটা হচ্ছে ঘরের একদিকে একটা সিনেমা স্ক্রিন টাঙানো রয়েছে, আর অন্যদিকে রয়েছে একটা প্রজেক্টর। জয়ন্তবাবুকে জিজ্ঞাসা করতেই উনি বললেন, ওদের কাছে শকুন্তলা দেবীর শেষ ছবির একটা প্রিন্ট আছে, সেটার একটা রিল নাকি ডিনারের আগে দেখানো হবে। এই ছবিতেই নাকি শকুন্তলা দেবী তার বিখ্যাত হারটি পেয়েছিলেন। গল্পটা কপাল কুণ্ডলা, আর শকুন্তলা দেবী সেজেছিলেন লুৎফ উন্নেসা। আমার তো শুনেই মনটা চনমন করে উঠল। ফেলুদা প্রাইভেট ডিটেকটিভ শুনে সকলের মধ্যে একটা চাঞ্চল্য পড়ে গিয়েছিল। মেরি শিলা এসে বলল, আমি আপনার একজন ভীষণ অ্যাডমায়ারার। দুঃখের বিষয়, আমার কাছে এখন কোনো অটোগ্রাফ খাতা নেই। আজকালের মধ্যেই আমি একটা খাতা কিনে নিয়ে আপনার হোটেলে গিয়ে সই নিয়ে আসব। বাংলার মধ্যে অনেকগুলি ইংরেজি কথা ব্যবহার করেছিল শিলা, সেটা এখানে প্রায় সকলের মধ্যে লক্ষ্য করছিলাম। বেয়ারা পানীয় পরিবেশন করছিল। আমরা তো মদ খাই না, তাই 3 জনে 3 গ্লাস ফলের শরবত নিয়ে চুমুক দিচ্ছিলাম। কিছুক্ষণ পরই স্যামুয়েল সালডানহা আমাদের দিকে এগিয়ে এসে বললেন, হযরতগঞ্জে আমাদের মিউজিক শপ, একদিন এলে খুব খুশি হব আমি। ফেলুদা তখন জিজ্ঞাসা করল,
আপনাদের দোকানে কি দেশি যন্ত্র বিক্রি হয়? ভদ্রলোক তখন বললেন, আমরা এখন সেতারও রাখছি। এবার একজন ভদ্রলোক এলেন। তাকে দেখেই বুঝছিলাম তিনি জয়ন্তবাবুর শালা, কারণ তার চেহারার সঙ্গে সুশীলা দেবীর খুব সাদৃশ্য। ইনি প্রায় সাহেবের মতোই দেখতে, কারণ এর চুল কটা আর চোখও। ইনি একটা হুইস্কির গ্লাস তুলে নিয়ে আমাদের দিকে এগিয়ে এসে বললেন, আমার নাম রতনলাল ব্যানার্জি, আমি জয়ন্তবাবুর ব্রাদার ইন ল। আপনাদের পরিচয়? এই সময় জয়ন্তবাবু এগিয়ে এসে আমাদের পরিচয় দিয়ে দিলেন। রতনলাল তখন ভুরু কপালে তুলে জিজ্ঞাসা করলেন, প্রাইভেট ডিটেকটিভ? তা আপনি কি কোনো কেসের ব্যাপারে লখনৌতে এসেছেন? ফেলুদা বলল, হুম, স্রেফ ছুটি। ঠিক এই সময় একজন ভদ্রলোক ঘরে এসে ঢুকলেন, বৃদ্ধাই বলা চলে। যেহেতু বাড়ির ভেতর থেকেই এলেন, তাই বুঝলাম তিনি এই বাড়িতেই থাকেন। ভদ্রলোকের চেহারাটা কিরকম যেন অপরিচ্ছন্ন, এই পার্টিতে তাকে মানাচ্ছে না। পোশাক অপরিষ্কার, দাড়িও অত্যন্ত দুদিন কামাননি, মাথার চুল লম্বা হয়ে কাঁধ পর্যন্ত নেমেছে। জয়ন্তবাবু ভদ্রলোকের পিঠে হাত দিয়ে আমাদের দিকে নিয়ে এলেন। জানা গেল ইনি হচ্ছেন একজন চিত্রশিল্পী, নাম সুদর্শন সোম। এককালে খুব নামকরা পোস্টেড পেইন্টার ছিলেন। শকুন্তলা দেবীর অনেক ছবি তিনিই এঁকেছেন। এখন রিটায়ার হয়ে তিনি জয়ন্তবাবুর বাড়িতে গেস্ট হয়ে আছেন। আমি একটু অবাকই হলাম, কেননা আর্টিস্টকে এই বয়সে রিটায়ার করতে শুনিনি কখনো। এবার লক্ষ্য করলাম বৈঠকখানার দেওয়ালে একটা ছবি। রয়েছে একজন মহিলার, বছর 40 বয়স। তার তলার কোণের দিকে লেখা আছে এস সোম। ইনি কি তাহলে শকুন্তলা দেবী? বয়স বেশি হলেও চেহারায় বেশ একটা জৌলুস রয়েছে। তখন অবশ্য শকুন্তলা দেবী আর কোনো ছবি করেননি। সুদর্শন সোম এবার বেয়ারা ট্রে থেকে একটা হুইস্কির গ্লাস তুলে নিলেন। ভদ্রলোককে দেখে কেন জানি না কষ্টই হচ্ছিল। ঘরের মধ্যে সবচেয়ে বেশি কথা বলছিলেন স্যামুয়েল সালডানহা। ইনি রাজনীতি নিয়ে উচ্চস্বরে তর্ক জুড়ে দিয়েছিলেন রতনলাল ব্যানার্জির সঙ্গে। সেই সঙ্গে দেখলাম তর্কে সুদর্শন সোমও যোগ দিয়েছেন। যাকে আমি খালি ভাবছিলাম কতক্ষণে সেই শকুন্তলা দেবীর হারখানা দেখব। কিছুক্ষণ পরই জয়ন্তবাবুর স্ত্রী সুনীলা দেবী ফেলুদাকে এসে বললেন, আপনি অরেঞ্জ স্কোয়াশ খাচ্ছেন, ব্যাপার কি? আপনি ড্রিঙ্ক করেন না বুঝি? ফেলুদা তখন হেসে বলল, না, আমাদের পেশায় মাথাটা সবসময় ঠান্ডা রাখাই ভালো। কিন্তু আমি তো জানতাম প্রাইভেট ডিটেকটিভরা ভীষণ ড্রিঙ্ক করেন। সেটা আপনার ধারণা হয়েছে বোধহয় আমেরিকান ক্রাইম নোভেল পড়ে। হ্যাঁ, তাই হবে বোধহয়। আমি ভীষণ গোয়েন্দা কাহিনীর ভক্ত। এতক্ষণে ফেলুদা আসল কথাটা না বলে থাকতে পারল না। ভালো কথা। আপনার স্বামী বলেছিলেন আজকে শকুন্তলা দেবীর হাটটা একবার আমাদের দেখাবেন। ও হ্যাঁ, তো দেখছেন আমি একদম ভুলে গিয়েছি। শিলা। শোনা মাত্রই শিলা এগিয়ে এলো। কি মা? যাও তো শোনা, তোমার দিদিমার হাটটা একবার নিয়ে আসো তো। জানো তো চাবি কোথায় আছে? মিস্টার মিত্র একবার দেখতে চাইছেন। শিলা তখনই চলে গেল আদেশ পালন করতে। চাবি বুঝি আপনার কাছে থাকে না? না, ওটা থাকে আমার ড্রেসিং টেবিলে দেরাছে, হাটটা থাকে সিন্ধুকে। এ বাড়িতে চুরি হবার কোনো ভয় নেই। আমার চাকররা সব পুরনো, সকলেই বিশ্বস্ত।
মিনিট তিনেক পরে শিলা ফিরে এলো একটি ঝকঝকে নীল মখমলের বাক্স নিয়ে। মেয়ের হাত থেকে বাক্সটা নিয়ে সুনীলা দেবী বললেন, এই যে এই দেখুন। তিনি বাক্সটা খুলে এগিয়ে দিলেন ফেলুদার দিকে। আমি আর লালমোহন বাবু হাঁ করে তাকিয়ে রইলাম। এমন অপূর্ব গহনা আমি কখনো দেখিনি। নকশাদার সোনার হার, তাতে হিরে থেকে শুরু করে যত রকম মণিমুক্ত আছে সব বসানো। ফেলুদা বলল, ভারী আশ্চর্য জিনিস, এরকম হার দুটো হয় না। এটার আজকের দর কত হতে পারে তা আন্দাজ আছে আপনার? হ্যাঁ, তা 2-2.5 লাখ তো হবে নিশ্চয়ই। থাক, এটা বেশিক্ষণ বাইরে রাখা আর যাবে না, ভালো নয়। নাও শিলা, এটা আবার রেখে এসো। হারটা নিয়ে চলে গেল শিলা। একটা জিনিস লক্ষ্য করছিলাম যে জয়ন্তবাবুর ছেলে আমাদের দিকে বেশি ঘেঁষছে না। দেখে মনে হলো ছেলেটি মিশুকে নয়, আর পার্টিটাও যেন সে বিশেষ উপভোগ করছে না। ঠিক এরপরই ড্রিঙ্কসের পর্ব শেষ হলো আর ঘর অন্ধকার হলো। একটি ঘর ঘর শব্দ তুলে প্রজেক্টরে চলতে শুরু করলো সেই আদ্যিকালের ছবি। আমি অবাক হয়ে দেখছিলাম শকুন্তলা দেবীকে। দেখলে মেম সাহেব বলে মনে হয় না। চেহারা সত্যি খুবই সুন্দর। আজকের দিনেও পর্দায় এত সুন্দরী বড় একটা দেখা যায় না। 10 মিনিটের মধ্যে ছবি বন্ধ হয়ে গেল। ঘরের বাতিও জ্বলে উঠল। এই অন্ধকারের অবস্থাতেই আরও একজন যে ঘরে ঢুকে গেছে তা টেরই পাইনি। একে আমরা অবশ্য চিনি। উনি হলেন মিস্টার সুকিয়াস। ইনি ক্ষমা প্রার্থনা করলেন পার্টি দিনে এসে পড়ার জন্য, অর্থাৎ তিনি নিমন্ত্রিত হননি। এমনি বোধহয় জয়ন্তবাবুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিছুক্ষণের মধ্যেই বেয়ারা এসে খবর দিল, ডিনার ইজ সার্ভ। চমৎকার মোগলাই রান্না খেয়ে আমরা যখন হোটেলে ফিরলাম তখন বেজেছে 11:15। পার্টি যে আরো বেশ কিছুক্ষণ চলেছিল তাতে কোনো সন্দেহ নেই। পরদিন সকালে ফেলুদা আমার কান ধরে আমাকে ঝাঁকিয়ে ঘুম থেকে তুলল। আমি একদম ধড়মড়িয়ে উঠে বসলাম। কি কি ব্যাপার ফেলুদা, কি হয়েছে বলো তো? দেখলাম ফেলুদার মুখ একদম গম্ভীর। সে বলল, জয়ন্তবাবু ফোন করেছিলেন এক্ষুনি। শকুন্তলা দেবীর কণ্ঠহার মিসিং। সর্বনাশ! তুই চট করে তৈরি হয়ে নে, আমি লালমোহন বাবুকে খবরটা দিয়ে আসছি। আমাদের ব্রেকফাস্ট খেয়ে যেতে হবে ওখানে। শুধু মিস্টার সুকিয়াস ছাড়া আর সকলেই এসেছে ওখানে খবরটা পেয়ে। পুলিশে খবর দেয়নি? হ্যাঁ, তা তো অবশ্য দেবেই, আমাকেও চাই। এখানেই শেষ করলাম আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।